অক্টোবরের পর এ মাসেও পদ্মা সেতুতে বসবে 4টি স্প্যান। ডিসে দৃশ্যমান হবে পুরো সেতু। করোনার কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও 6 মাস। চাহিদা অনুযায়ী ঔষধ সরবরাহ করতে পারছে না সরকারি হাসপাতালগুলো। বহির্বিভাগের রোগীদের অধিকাংশই কিনতে হয় বাইরে থেকে। পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ। হঠাৎ পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। অন্তত 3টি গ্রাম প্লাবিত। এবং শেষ মুহূর্তে জমজমাট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ঝুলন্ত অঙ্গরাজ্যগুলো চষে বেড়াচ্ছেন দুই প্রার্থী। ভোরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান বসানোর কাজে অগ্রগতি ও প্রকল্পের মেয়াদ বৃদ্ধির খবর। শুরুর পর থেকেই সবচেয়ে বেশি গতিশীল এখন পদ্মা সেতুর কাজ। অক্টোবরের পর এবার চলতি মাসেও বসানো হবে 4টি স্প্যান। ডিসেম্বরে বাকি 2টি স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে 6.15 কিলোমিটারের পুরো পদ্মা সেতু। তবে করোনার কারণে পিছিয়ে পড়া কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ কমপক্ষে 6 মাস বাড়াতে হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন এহসান জুয়েল। 41 স্প্যানের পদ্মা সেতুতে এর মধ্যে বসে গেছে 35টি, বাকি মাত্র 6টি। যে গতিতে কাজ এগুচ্ছে তাতে পুরো সেতু দৃশ্যমান করার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 10 ডিসেম্বর। করোনার পরে দীর্ঘস্থায়ী নদীর স্রোত ও পানির উচ্চতা। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো বন্ধ ছিল স্প্যান বসানো। তবে 10 অক্টোবর মাসের প্রথম স্প্যানটি বসানোর পর পদ্মা সেতুর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে 1 মাসে বসানো গেছে রেকর্ড 4টি স্প্যান। সেই গতিতে কাজ চলবে চলতি মাসেও, অর্থাৎ এই মাসেও লক্ষ্য 4টি স্প্যান বসানো। বাকি থাকবে যে 2টি স্প্যান, সেগুলো বসানো হবে ডিসেম্বর মাসে। তবে 4 মাস স্প্যান বসানো বন্ধ থাকার প্রভাব পড়েছে পুরো প্রকল্পের কাজে। জুন 2021 সালে সব কাজ শেষ করে গাড়ি চলাচল শুরুর কথা থাকলেও সেটা আপাতত সম্ভব হচ্ছে না। বিমান যোগাযোগ বন্ধ থাকায় প্রয়োজনীয় বিদেশি বিশেষজ্ঞ ও পরামর্শকরা এখনও কাজে যোগ দিতে পারেননি। সব মিলে মেয়াদ বাড়াতে হচ্ছে আবার। এই লক্ষ্য বলে তো আমাদের প্রোগ্রেস কাঙ্ক্ষিত প্রোগ্রেস না। এখন এটা নিয়ে আমাদের কনসালটেন্ট, কন্ট্রাক্টর এবং আমরা কাজ করছি যে আসলে কোন পরিস্থিতি কি সময় লাগে। তবে সময় বাড়ছে, এটা 6 মাসের বেশি বাড়বে। ডিসেম্বরের মধ্যে স্প্যান বসানোর কাজ শেষ করা গেলেও এইসব স্প্যানের উপর রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে আরও 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। বাড়তি জনবল পাওয়া গেলে এই সময় কমিয়ে আনা সম্ভব হবে। এমনিতেই নভেম্বর ডিসেম্বর মাসকে পদ্মা সেতুর কাজের জন্য সুসময় ধরা হয়। তার উপর প্রকল্পের কাজ শুরুর পর থেকে সর্বোচ্চ কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী 2 মাসে। এই সময়টায় সবগুলো স্প্যানই শুধুমাত্র দৃশ্যমান করা হবে না, একই সঙ্গে এগিয়ে নেওয়া হবে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজও। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। চাহিদার 40 থেকে 60 ভাগ ওষুধ সরবরাহ করতে পারে সরকারি হাসপাতালগুলো। ভর্তি রোগীর বেলায় কিছুটা বেশি হলেও বহির্বিভাগে ব্যবস্থাপত্রের অধিকাংশ ওষুধই কিনতে হয় বাহির থেকে। সেক্ষেত্রে সরকারি ওষুধ কোম্পানি ইডিসিএল এর সক্ষমতাকে দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংকট সমাধানে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ, প্রতিদিন অসংখ্য সেবা প্রত্যাশীর উপচে পড়া ভিড়। এই করোনার মধ্যেও বহির্বিভাগে প্রতিদিন রোগী আসে 3 থেকে 4 হাজার। জনপ্রতি 3-4টি ওষুধ দেয়া হলেও হাসপাতাল থেকে সরবরাহর স্লিপ দেয়া হয় সর্বোচ্চ 2টি। আবার 10 কিংবা 15 দিনের ডোজ দিলেও রোগীর হাতে পৌঁছায় 1 পাতা। একটা বা 2টা ওষুধ দিচ্ছে, বাকিগুলো বাইরের থেকে নিতে হচ্ছে। 5টা ওষুধের মধ্যে 2টা দিচ্ছে। 2টা দেই, আর যদি দেখি গরিব মানুষ কিংবা খুবই 3টা, কারণ আমাদের স্লিপ সীমিত, আমাদের মানুষ বেশি। একই অবস্থা সোহরাওয়ার্দী হাসপাতালের বারান্দায় কিংবা বহির্বিভাগের সামনে যে লম্বা সারি, সে অনুপাতে ভিড় কম ওষুধ সরবরাহের স্থানে। তবে যারা সরকারি হাসপাতালে ফ্রি কিংবা কম মূল্যের বিনিময়ে সেবা নিতে আসেন, তাদের চাহিদা কতটুকু মেটে এসব হাসপাতালে? নর্মাল যেটা এখান থেকে দেয়, আর যেটা দামি সব এটা বাইরে থেকে কিনা খান। যেটি বেশি দামি ওগুলো নিয়ে প্রেসক্রিপশন করে দেয়, বলে বাহির থেকে কিনবেন।
সেক্ষেত্রে আবাসিক রোগীর বেলায় পরিসংখ্যানটা কিছুটা স্বস্তিদায়ক। কিছু বাইরে থেকে আনে, আবার কিছু এই জায়গা থেকে দেন। সব ইঞ্জেকশন, ট্যাবলেট, ক্যাপসুল সব আছে, সাপ্লাই আছে। সব আছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, যেহেতু 70% ওষুধ এসেনশিয়াল ড্রাগস থেকে নিতে হয়, তাই এদের সক্ষমতা বাড়ালেই কেবল সরকারি হাসপাতালে ওষুধ নিতে আসা রোগীদের পরিধি আরও বাড়ানো সম্ভব। হাজারের অধিক আমাদের ওষুধ আমাদের ব্যবহার করতে হয়, সেই প্রোডাক্টের তালিকায় নিশ্চয়ই ইডিসিএল এর অতটুকু নেই। ইডিসিএল যে সাপ্লাই দিচ্ছে মাঝে মাঝে একটু কনস্ট্রেন্ট হয়, আমরা কিন্তু এমন না যে একদম কাউকে শূন্য করে দিচ্ছি। এই জন্য আমরা একটু রেশনিং করি, রেশনিং করে দেই, যাতে সবাই মোটামুটি একটা অ্যামাউন্ট পায়। মৌলিক চাহিদা চিকিৎসার এই প্রধান অনুষঙ্গ হাতের নাগালে আনতে ওষুধ সরবরাহের পুরো প্রক্রিয়া ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। প্রতিষ্ঠানগুলোকে সাজাতে হবে এমনভাবে যেন প্রতিষ্ঠানগুলো নেগোসিয়েশন করতে পারে ম্যানুফ্যাকচারারের সঙ্গে এফেক্টিভলি, কোয়ালিটি এনশিওর করতে পারে, যুক্তিসঙ্গত মূল্যে ওষুধ প্রকিউর করতে পারে এবং সেটা ওই রোগীর কাছে অ্যাক্সেসিবল করতে পারে। সেক্ষেত্রে এসেনশিয়াল ড্রাগের সক্ষমতা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তারা। বাধ্যবাধকতাগুলো আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিত্তবানদের নিজ এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই পাশের মানুষটির সহযোগিতায় এগিয়ে এলে দেশে দারিদ্র্য থাকবে না। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন মানুষকে ঘর উপহার দেওয়ার কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গৃহহীন 160 পরিবারকে ঘর হস্তান্তর করেন সরকারের 80 জন সচিব। ঘরের গাদা, দুটো গবাদি পশু কিংবা ছোট্ট উঠানে সবজি মাচাং, যার পাশেই মাথা গোজার ঠাই। সরকারের প্রতিশ্রুতি কোনো মানুষ গৃহহীন থাকবে না। হিসেব মতে 1997 সাল থেকে চলতি বছর পর্যন্ত 3 লাখেরও বেশি ভূমিহীন গৃহহীন সুবিধা পেয়েছে আশ্রয়ণ প্রকল্পে। চলছে গরিব মানুষকে সচ্ছল জীবনে ফিরিয়ে আনার এ প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। মুজিব বর্ষ উপলক্ষে এবার ঘরহারাদের ঘর উপহার দেওয়ার কর্মসূচি নিলেন সরকারের সচিবরা। নিজস্ব অর্থায়নে 80 জন সচিব নিজ নিজ এলাকায় ভূমিহীনদের জন্য নির্মাণ করে দিলেন 160টি বাড়ি। এর চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, এভাবে সবাই এগিয়ে এলে দেশে দারিদ্র্য থাকবে না। যারা আমাদের বিত্তশালী নিজ নিজ এলাকায় প্রত্যেকেই যদি অন্তত কিছু দুস্থ পরিবারের দিকে ফিরে তাকায়, ঘর না একটু ঘর করে দিল, তাদের কিছু কাজের ব্যবস্থা করে দিল, তাদের একটু সহযোগিতা করলো, শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরাম আয়েশে থাকবো, আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। প্রধানমন্ত্রী 75 পরবর্তী সরকারের সমালোচনা করেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার সরকারের নিরলস অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করেন তিনি। এই দেশের মানুষের জন্যই তো আমার মা জীবন দিয়ে গেছেন, বাবা জীবন দিয়েছেন, ভাইয়েরা জীবন দিয়েছেন, আমার বাবা সারাটা জীবন কষ্ট স্বীকার করেছেন। কাজে আমি যদি একটু কিছু করে যেতে পারি মানুষের জন্য, এটাই আমার জীবনের সার্থকতা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে আবারও দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের জন্য করতে পারলাম। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড় থেকে দেখা মিলছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 18 জন মারা গেছেন। গতকাল দুপুর পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছেন 1320 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,07,684 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 11,532 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,36,262 জনের। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,320 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,07,684 জন। 24 ঘন্টায় মারা গেছেন 18 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,923 জন। করোনা থেকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,442 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,24,145 জন। যত দ্রুত সম্ভব সরকার করোনার ভ্যাকসিন
সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে তিনি একথা বলেছেন। আমাদের চেষ্টা হচ্ছে যে একটা ভ্যাকসিন আনা, সেই ভ্যাকসিনটাও আমরা চেষ্টা করছি। যখনই ভ্যাকসিনটা তৈরি হয়ে যাবে, যখনই এটা ব্যবস্থা হয়ে যাবে, তখন আমরা বাংলাদেশে ভ্যাকসিন ইনশাল্লাহ নিয়ে আসবো। এই বিষয়ে আমরা যারা ভ্যাকসিন তৈরি করবে তাদের সাথে যোগাযোগে আছি। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদের মাস্ক ঠিকই পরতে হবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 3টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বিকেল থেকে মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। পরে রাত 9টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 25 ফুটের বেশি অংশ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে নদীর পানি ঢুকে পড়ে আশেপাশের 3টি গ্রামে। এতে কয়েকশো পরিবারের বাড়িঘর ভেসে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মাঠের আধা পাকা ধান ও পুকুরের মাছ। এর আগেও গত 14 জুলাই ওই বাঁধের 8টি স্থান ভেঙে প্লাবিত হয়েছিল অন্তত 20টি গ্রাম। পলি জমে বন্ধ হওয়া নদীপথ সচল করতে সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল দুপুরে শেরপুরের ব্রহ্মপুত্র ব্রিজ এলাকায় নদী খনন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় দেশে 10,000 কিলোমিটার নদীপথ তৈরি করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। পার্শ্ববর্তী ভারত সহ অন্যান্য যেসব আঞ্চলিক নদীগুলো আছে সেগুলো নিয়েও আমাদের আলোচনা কথাবার্তা চলছে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের যৌথ নদী কমিশন আছে ভারতের সঙ্গে, সেটাও প্রতি বছরে আমরা কথা বলি, আলোচনা করে এগুলো সমস্যার সমাধান করা হবে। ভোরের সময়ে আরও থাকছে, গাইবান্ধায় টাকা ফেরত না দিয়ে হয়রানির অভিযোগ সান লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে। 4 বছরে 1400 গ্রাহকের পাওনাও 4 কোটি টাকা, 2 মাসের মধ্যে পরিশোধের আশ্বাস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেখা মিলছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। মেঘমুক্ত আকাশ থাকায় খালি চোখে উপজেলার ডাক বাংলো সহ বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই খোলা মাঠে বাড়ছে ভ্রমণ পিয়াসীদের ভিড়, বাড়ছে প্রকৃতির প্রেমীদের আনাগোনা। ভারতের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘাকে দেখতে কার না মন চায়, আর সেটা যদি হয় খালি চোখে তাহলে তো আনন্দ বেড়ে যায় বহুগুণ। আর তেঁতুলিয়া থেকে তেমনটাই উপভোগ করছেন ভ্রমণ প্রিয়সীরা। ভোরের আলোকছটা নানান রঙে বর্ণিল করে তুলছে অপরূপ শোভা ছড়ানো কাঞ্চনজঙ্ঘাকে। ভারতীয় সীমান্ত ঘেঁষা তেঁতুলিয়ার ডাকবাংলো ঘিরে দর্শনার্থীদের ভিড় প্রতিদিনই বাড়ছে। অনেকে দূরবীন ব্যবহার করে মনোমুগ্ধকর দৃশ্য দেখছেন, কেউ বা তুলছেন ছবি। বিগত বছরে যেরকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া গেছিল, ঠিক একইভাবে এবছর কাঞ্চনজঙ্ঘা তার থেকে অনেক সুন্দর পরিবেশে দেখতে পাওয়া যাচ্ছে। খালি চোখে স্পষ্টভাবে হিমালয় পাহাড় দেখতে পেরে আমি খুব খুশি হয়েছি। আজকে আমাদের সৌভাগ্য, আমরা পঞ্চগড়ে ঘুরতে এসে এই পাহাড়টি দেখতে পাইলাম। শীত মৌসুম শুরুতে এই শোভা দেখতে আগ্রহীদের জানানো হচ্ছে আমন্ত্রণ। খুব সুন্দর মনোলোভা রূপালী যে পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সেটি দেখা যাচ্ছে। পর্যটক যারা রয়েছেন দেশের ভেতরে বা বাইরে, যারা দেখতে চান যে বাংলাদেশের একটি কর্নার থেকে অন্য দেশের একটি পর্বতশৃঙ্গ দেখা যাবে, আমার মনে হয় যে তারা আকৃষ্ট হবেন এবং তারা আসবেন। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর থেকে দার্জিলিংয়ের দূরত্ব 58 কিলোমিটার এবং শিলিগুড়ির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। সময় সংবাদ, পঞ্চগড়। পঞ্চগড়ে তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল।
ফয়সাল, আপনি জানেন যে এই পঞ্চগড়ের যে তেঁতুলিয়া আছে সেই তেঁতুলিয়ায় কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা যে ভারতের এবং হচ্ছে নেপালের যে সীমান্ত, সেই সীমান্ত ঘেঁষা কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে একদম দৃশ্যমান। সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এবং আমরা যেটা বলতে পারি যে প্রতি বছর কিন্তু শীতকালীন সময়ে নভেম্বর মাসের দিকে এই কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের এই প্রান্ত থেকেই কিন্তু দেখা যায়। তো ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে এবার অক্টোবরের শেষ সপ্তাহের দিকে এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা আরেকটা জিনিস বলতে পারি, তা হচ্ছে যে শুধুমাত্র যে এই কাঞ্চনজঙ্ঘা এই তেঁতুলিয়ার এই জায়গা থেকে দেখা যায় এমনটা না, এখন দেখা যাচ্ছে যে পুরো উত্তরের যেই জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকেও কিন্তু খানিকটা এই কাঞ্চনজঙ্ঘা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা দর্শনার্থীরা আছে তারা কিন্তু তাদের মতো করে ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে তাদের ক্যামেরা বন্দি করছে এই কাঞ্চনজঙ্ঘার ছবি। তো এই বিষয়ে আমরা একটু কথা বলবো। একজন দর্শনার্থী আছে, তিনি এসছেন অনেক দূর থেকে এবং তার সাথে কথা বলতে চাই যে আসলে এই মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য যে উপলব্ধি, সেই হিসাবে ওনার কাছে জানতে চাবো আসলে কি দেখতে এসছেন আপনি। ধন্যবাদ। আমি সত্যি অভিভূত। আমি গত বছর আমি দার্জিলিং থেকে টাইগার হিল থেকে যে আমি কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখেছিলাম, ঠিক একই রকম ভিউ আজকে আমি এই পঞ্চগড়, আমাদের পঞ্চগড় পুরাতন ডাকবাংলো মাঠ থেকে আমরা সেই নৈসর্গিক দৃশ্য আমরা উপভোগ করতেছি। এবং আমি শুধু না, আমাদের এই এলাকার মানুষের মাঝে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, বিশেষ করে 3 জেলার মানুষ। করোনাকালীন সময়ে পরিবেশ দূষণের মাত্রাটা কম হওয়ায় আকাশ এখন আগের থেকে অনেক পরিষ্কার। ফলে এই পরিষ্কার আকাশে অন্যান্য যে কোনো বছরের তুলনায়, বিগত সময়গুলোর তুলনায় আমরা এবার কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ দৃশ্য, সেটি আমরা এই এলাকাবাসী, এই 3 জেলার মানুষ আমরা উপভোগ করতেছি। আমরা সত্যি আনন্দিত। আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে যে জিনিসটি বলছিলেন যে এখানে যখন দেখতে এসেছেন যে কাঞ্চনজঙ্ঘার মানে একদম মনোমুগ্ধকর পরিবেশে দেখা যাচ্ছে এবং স্পষ্ট আকারে দেখা যাচ্ছে, এই পরিবেশ এবং পরিবেশের দূষণ যে বিষয়গুলো আছে সেটা নিয়ে একটু বলছিলেন। এই বিষয়ে আপনি সরকারকে কিছু বলবেন কিনা, এটা আমরা একটু জানতে চাই। আসলে বিশ্বব্যাপী মহামারী যে করোনা, এই সময় আমরা দেখেছি যে অনেক সময় লকডাউনের ফলে বড় বড় শিল্প কলকারখানা বন্ধ ছিল, রাস্তাঘাটে গাড়ির চলাচল কম ছিল এবং বাতাসে যে ধূলিকণার মাত্রা এটাও অনেক কমে গিয়েছিল এবং কার্বন নিঃসরণের মাত্রা কমে যাওয়ায় নর্মালি আমাদের যে প্রাকৃতিক যে পরিবেশ এবং পরিবেশের যেটা ভারসাম্য সেটা কিন্তু ফিরিয়ে এসেছিল। হ্যাঁ, সেইটারই সুফল আজকে আমরা এই কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে সেটা দিয়েছে এবং আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা যদি পরিবেশকে সুরক্ষিত করি এবং এটা যদি আমরা সচেতন হই, তাহলে এরকম পরিবেশও আমাদেরকে কিছু দিতে চায়, যেটা আমরা আজকে নিচ্ছি সবাই। এবং আমরা আগামী সুন্দর একটা পৃথিবী যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পরিবেশের ভারসাম্য রাখতে হবে এবং তাহলে আমরা কিন্তু সবাই সুস্থ থাকবো। ধন্যবাদ আপনাকে। ফয়সাল, আপনি শুনছিলেন যে একজন দর্শনার্থী তার জায়গা থেকে তিনি কিন্তু বলছিলেন যে পরিবেশ এবং পরিবেশের যে দূষণ তা কিন্তু রোধ করতে হবে, আর রোধ করতে পারলেই কিন্তু স্বাভাবিক যে প্রকৃতির যেই দৃশ্যপট তা কিন্তু ফিরে পাবে। তো এই কাঞ্চনজঙ্ঘা নিয়েই কিন্তু আমরা সকাল থেকে এই জায়গায় অবস্থান করছি যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মানুষের যেই উৎসুক যেই ভিড় এবং দর্শনার্থীরা যেভাবে এখানে ছুটে এসেছেন দেশের বিভিন্ন জেলা থেকে, তাদের সাথে আমরা কথা বলছি যে তারা এত সকাল সকাল কেন এসেছেন। তারা বলছেন যে সূর্য উদয়ের সময়টাতে যে কাঞ্চনজঙ্ঘা যেভাবে ভেসে উঠে তা কিন্তু চোখ জুড়ানোর জন্যই কিন্তু দেখার জন্য ঠিক এই জায়গাটিতে তারা ছুটে এসেছেন। তো এই ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে সর্বশেষ। ফয়সাল। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ অংশে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছে সরকার। এছাড়া পরিবেশ প্রতিবেশ রক্ষায় সেন্ট মার্টিনে 6 ধরনের কার্যক্রম বন্ধেরও নির্দেশনা দেয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদরা। তাদের দাবি দ্বীপটিকে রক্ষায় সেন্ট মার্টিনেও পর্যটক গমন সীমিত করার।
আর নির্দেশনা কঠোরভাবে কার্যকরের মাধ্যমে সেন্ট মার্টিনের সামুদ্রিক প্রবাল এবং জীববৈচিত্র্য রক্ষা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল। সেন্ট মার্টিনের দক্ষিণে ছোট ছেড়া দ্বীপ, নীল জলরাশির মাঝখানে প্রবাল পাথরের তৈরি দ্বীপটি। প্রায় 3 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাল, পাথর, ঝিনুক, শামুকের খোলস, চুনাপাথর, যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। তাই সেন্ট মার্টিন থেকে ট্রলারে করে 8 ঘন্টার পথ পাড়ি দিয়ে অনেকেই ছুটে যান নির্জন এই দ্বীপে। কিন্তু পর্যটকদের পদচারণায় ক্ষতি হচ্ছে সামুদ্রিক জীবিত প্রবাল ও জীববৈচিত্র্যের। তাই প্রবালগুলো সংরক্ষণে ছেড়া দ্বীপে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করে পরিপত্র জারি করা হয়েছে, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে কোস্টগার্ডকে। এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা। ছেড়া দ্বীপ নিয়ে সরকারের যে সিদ্ধান্ত নিয়ে পর্যটক নিষিদ্ধের, সরকারকে সাধুবাদ জানাই। পাশাপাশি পুরো সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিষিদ্ধ করা উচিত। পরিবেশবাদীরা জানান, নানা কারণে মাটি, বায়ু ও পানি দূষিত হওয়ায় পুরো দ্বীপটি এখন ঝুঁকিতে রয়েছে। অধিক সংখ্যক পর্যটক যাওয়ার কারণে মাটি, বায়ু, পানি এগুলো দূষিত হওয়ার কারণে পুরো দ্বীপটাই এখন ঝুঁকিতে রয়েছে। জেলা প্রশাসক জানালেন, নির্দেশনা কার্যকরের মাধ্যমে দ্বীপের সামুদ্রিক প্রবাল এবং জীববৈচিত্র্য রক্ষা করা হবে। ছেড়া দ্বীপে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা এটা আগেই ছিল, এখন কার্যকর করা হচ্ছে। আমাদের কোস্টগার্ডকে স্পেশালি এটা দায়িত্ব আইনি ক্ষমতা বলেই দেওয়া হয়েছে যে তারা যেহেতু ওখানে আছে, তা ওখানে যেন কোনো পর্যটক বা কোনো ব্যক্তি সেখানে না যেতে পারে। এটা হলে যেটা হবে যে ঐতিহ্য সেন্ট মার্টিনের যে প্রবাল দ্বীপ, সেটা যে একটা ক্ষয় সহিষ্ণু অবস্থায় আছে, সেটা হয়তো আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপে মোটরসাইকেল ও ইঞ্জিল চালিত গাড়ি, রাতের আলো বা আগুন জ্বালানো, কোলাহল বা উচ্চস্বরে গান বাজনার আয়োজন এবং জাহাজে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না বলে নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনার কারণে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর 1 নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন। তিনি জানান, করোনার সংক্রমণ ঠেকাতে দীর্ঘ 7 মাস বন্ধ থাকে সুন্দরবনের পর্যটক স্পটগুলো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলে দেওয়া হচ্ছে পর্যটন স্পট, তবে শর্ত রয়েছে মাস্ক ব্যবহার সহ মানতে হবে স্বাস্থ্যবিধি। আর এজন্য কঠোর অবস্থান নিয়েছেন ট্যুর ব্যবসায়ীরা। তারা বলছেন, স্বাস্থ্যবিধি না মানা হলে কোনো যাত্রীকে লঞ্চ বা ট্যুর বোটে ওঠানো হবে না। এদিকে দীর্ঘদিন পর পর্যটকদের সুন্দরবন ভ্রমণের অনুমতি মেলায় স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মনে। সুষ্ঠু পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মধ্য দিয়ে কাপ্তাই হ্রদকে মৎস্য ভাণ্ডারে পরিণত করতে কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। গতকাল সকালে রাঙামাটিতে বিএফডিসি কার্যালয়ে আয়োজিত এক সভায় কথা বলেন তিনি। কাপ্তাই হ্রদের ব্যবস্থাপনা যাতে এটার পরিবেশ দূষণ না হয়, অবৈধভাবে এখান থেকে মা মাছ বা ছোট মাছ কেউ ধরতে না পারে, হ্রদের আশপাশে কোনোভাবে যাতে কেউ স্থাপনা নির্মাণ করতে না পারে, আমরা পরিকল্পিতভাবে কাপ্তাই হ্রদকে আরও উন্নত সমৃদ্ধ করে এর ঐতিহ্যকে বাড়াবো, মৎস্য উৎপাদনকে বৃদ্ধি করব। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়াদ শেষ হওয়ার পর টাকা ফেরত না দিয়ে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে। গত 4 বছরে প্রায় 1400 গ্রাহকের 4 কোটি টাকা ফেরত দেয়নি কোম্পানিটি। এই অবস্থায় প্রতিনিয়ত অফিসে ঘুরে প্রতিকার পাচ্ছেন না গ্রাহকরা। তবে কোম্পানিটি আগামী 2 মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। গাইবান্ধা থেকে রিপন আকন্দের পাঠানো তথ্য ও আতাউল হক সাগরের ছবি নিয়ে রিপোর্ট। গোবিন্দগঞ্জের পশ্চিম চারমাথা এলাকায় অফিস সানলাইফ ইন্স্যুরেন্সের। অফিসের বাইরে কোনো সাইনবোর্ড নেই। প্রতিদিন সকাল থেকেই শত শত গ্রাহক টাকার খবর নিতে আসেন এই অফিসে। 1400 গ্রাহকের 12 বছর মেয়াদি বীমার মেয়াদ পূর্তি হয়েছে, কারো 4 বছর, কারো 3 বছর হলো। চুক্তি অনুযায়ী পলিসির মেয়াদ উত্তীর্ণের 90 দিনের মধ্যে গ্রাহকের জমানো টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও বীমা পলিসির মেয়াদ শেষ হওয়ার 4 বছর পেরিয়ে গেলেও গ্রাহকের টাকা ফেরত দেয়নি কোম্পানিটি। বেটা বেটি 5 দিনই আমরা টাকাটুকু পাইনি। সুদ হয়েছে 3 বছর হলে
আমরা সে টাকাটা পাচ্ছি না, আমরা তো গরিব মানুষ, বহুত কষ্ট করে দিছি। টাকার জন্য প্রত্যেক সপ্তাহে আসি, মাসেও আসি, তা পাচ্ছি না। এখন ভাওতা দেয় যে টাকা পাবো, এমুকে পাই না, এখন ফির টাকা চাচ্ছে যে টাকা জমা দিলে তাহলে তোমরা টাকা পাবা। ভালো নেই সানলাইফের কর্মীরাও, লাঞ্ছনা বঞ্চনা সহ হামলার শিকার হয়েছেন তারা। ভবিষ্যতে টাকা পাওয়া নিয়ে তাদের মধ্যেও দেখা দিয়েছে শঙ্কা। আমরা ভবিষ্যতে এই টাকা পাবো কিনা এর কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমাদের গ্রাহকেরা আমাদের বাড়িঘর হামলা করতেছে, কোম্পানির কাছে ধর্ণা ধরতেছি, সেখানেও টাকা পাচ্ছি না। আমার জীবনটা এখন আশঙ্কাজনক। টাকা না দেওয়ার বিষয়টি স্বীকার করে আগামী 2 মাসের মধ্যে ফেরত দেওয়ার আশ্বাস দেন সানলাইফ ইন্স্যুরেন্সের এই কর্মকর্তা। কোম্পানির কাছে তো মনে করেন যে আমরা এই সমস্যাগুলো বলি, এখানে নানান সমস্যা বলি, এখন ওনারা অনেক ডেট দেয়, এবার আবারও ডেট দিয়েছেন। গোবিন্দগঞ্জে সানলাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের সংখ্যা 5000-এরও বেশি। তবে 1400 গ্রাহকের টাকা ফেরত দিতে না পারলেও কোম্পানিটি নতুন করে গোপনে সদস্য সংগ্রহ করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সময় সংবাদ, গাইবান্ধা। পাইকারি ক্রেতার অভাবে টাঙ্গাইলের বাজিতপুর শাড়ি কাপড়ের হাটের তাঁতি ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। প্রতিটি শাড়ি প্রকারভেদে 200 থেকে 300 টাকা কম দামে বিক্রি করায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এদিকে হাট ইজারাদাররা তাঁতিদের প্রচুর ক্ষয়ক্ষতির সাথে সাথে হাটে বেচাকেনা কমে যাওয়ায় তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর টাঙ্গাইলের করটিয়া পাইকারি শাড়ি কাপড়ের হাট বসলেও দূর দূরান্তে ক্রেতাদের দেখা মিলছে না। ফলে প্রতিটি কাপড় উৎপাদন খরচের চেয়ে 200 থেকে 300 টাকা কমে বিক্রি করতে হচ্ছে। একদিকে করোনায় হাট বন্ধ ছিল, অন্যদিকে ভয়াবহ বন্যায় তাঁতপল্লীর বেশিরভাগ ঘরে পানি প্রবেশ করে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। তারপর অবিকৃত লাখ লাখ টাকার উৎপাদিত শাড়ি নিয়ে চরম বিপাকে তাঁতি ও ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা খারাপ হইলে অবশ্যই তাঁতিদের ব্যবসাও খারাপই হবে। এটা আসলে পুরো বাজারটা একটা দশ নামছে। যে লকডাউনে ক্ষতিগ্রস্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত, এখন মনে হয় বেচা কিনি নাই, হাটের অবস্থা খুব খারাপ। পিছিয়ে 100-150 টাকা কম কিনেছি, তাঁতিরও লস হইতেছে। আমরা দূরে থেকে আসছি, পড়তে পাইছি, তাই কিছু কিনলাম। এই শিল্প বাঁচাতে সরকারি প্রণোদনার দাবি হাট ব্যবসায়ীর মালিক সমিতি ও তাঁত মালিকদের। সেইভাবে যদি আমার তাঁতিদের প্রণোদনা না দেওয়া হয় তাইলে এই ঐতিহ্য আর টিকে থাকবে না। ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতির আগে প্রতি হাটে 200 থেকে 300 কোটি টাকার শাড়ি বিক্রি হলেও এখন হচ্ছে মাত্র 50 কোটি টাকার শাড়ি। সময় সংবাদ, টাঙ্গাইল। ভোরের সময়ে আরও থাকছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ব্রিটেনে আবারও 1 মাসের লকডাউন ঘোষণা। খোলা থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। নতুন বিধি নিষেধ নিয়ে নানান সমালোচনা। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু। পাইকারি বাজারেও নিত্য প্রয়োজনীয় এ পণ্যের সরবরাহ কম। অন্যদিকে নানা উদ্যোগেও তেমন একটা কমেনি পেঁয়াজের দাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী হরিপদ সাহা। বাজার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হরি। ফয়সাল, আপনি জানেন যে গত মাসের শেষ দিক থেকে কিন্তু আলুর বাজারে বলা যায় যে একরকম আগুনই লেগে যায়। ঊর্ধ্বমুখী প্রবণতায় আলু দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। 50 টাকা কেজি ছাড়ানোর পরে সরকার কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে মিটিংয়ে কিন্তু আলুর দাম এক দফা নির্ধারণ করে দেওয়া হয় সর্বোচ্চ 30 টাকা কেজি দরে খুচরা পর্যায়ে। পরবর্তীতে ব্যবসায়ীদের আপত্তির মুখে যখন বাজারে সেই দাম কার্যকর হচ্ছিল না, পরে কিন্তু আরেক দফা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি সমন্বিত বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর কেজি হবে 27 টাকা, সেখান থেকে পাইকারি পর্যায়ে 30 টাকা এবং খুচরা পর্যায়ে আলুর সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া হয় 35 টাকা কেজি দরে। প্রায় 10 দিনেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বাজারে কিন্তু তার কোনো প্রভাব লক্ষ্য করছি না আমরা। যদিও সেই বৈঠকে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ ছিলেন, আড়তদাররা যারা ছিলেন, তারা বলেছিলেন 2-1 দিন সময় লাগবে হয়তো নির্ধারিত দাম কার্যকর করতে, কিন্তু সেখান থেকে 10 দিনেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও আমরা বাজারে যেটা লক্ষ্য করছি, এখনও কিন্তু খুচরা পর্যায়ে আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। পাইকারি পর্যায়ে এখানে যে আলুর দাম সেটাও 40 টাকার ওপরে।
কিছু আলু রয়েছে যেগুলো একদমই নিম্নমানের কাটা আলু বলা হয়, বিভিন্নভাবে যেগুলো বাছাই করে যখন কিছুটা নিম্নমানের হয়ে যায় সেই আলুগুলো আমরা দেখতে পাচ্ছি কারণ বাজারের পাইকারি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকার কাছাকাছি। মূল কথা হচ্ছে এখানকার আড়তদাররা যেটা আমাকে বলছেন এবং আমি নিজেও সরেজমিনে যেটা দেখতে পেয়েছি, আলুর সরবরাহ অনেকটা কম। পাইকারি বাজার আপনারা জানেন কারণ বাজার থেকেই ঢাকার বিভিন্ন যেসব খুচরা বাজার রয়েছে, বিভিন্ন মহল্লার দোকান রয়েছে, সেসব বাজারে কিন্তু আলু পেঁয়াজ সহ নিত্য পণ্যের সরবরাহ করা হয়। কিন্তু সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু আলুর সরবরাহ খুবই কম বলা যায়। বাজার ঘুরে যেটা মনে হয়েছে এখন 100 বস্তা আলুও কিন্তু এখানে মজুদ নেই। কিন্তু পাইকাররা বিভিন্ন ধরনের যেসব খুচরা বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আলু কিনতে এখানে আসছেন, যদিও তারাও পরিমাণে কম কিনছেন কারণ বাজার দরটা অনেক বেশি। তাদের 40 থেকে 42 টাকা কেজি দরে পাইকারিতে আলু কিনতে হচ্ছে। তারা হয়তো মহল্লায় গিয়ে এটা 48 বা 50 টাকা কেজি দরে বিক্রি করবেন বলে জানিয়েছেন। মূল কথা যেটা বলছেন আড়তদাররা সেটা হচ্ছে যে মিল গেটে যে আলুর 30 টাকা দর নির্ধারণ 27 টাকা দর নির্ধারণ করে দেওয়া হলো এবং পাইকারি পর্যায়ে আড়ত পর্যায়ে কিন্তু 30 টাকা যে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দামে যারা আলু মজুদ রেখেছেন, কৃষক বলেন বা মজুদদার যারা বলেন, তারা কিন্তু আলু বিক্রি করতে নারাজ এবং এই কারণেই কিন্তু আলুর সরবরাহ কম এবং এখানে কিন্তু আড়তদাররা বলা যায় যে একরকম অলস সময় পার করছেন। অল্প কিছু আলু রয়েছে সেগুলোই বিক্রি করে দিন পার করছেন। আরেকটা বিষয় যে পেঁয়াজও কিন্তু একই রকমভাবে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের পরপরই কিন্তু রাতারাতি পেঁয়াজের দামও দ্বিগুণ হয়ে যায় এবং এক পর্যায়ে 100 টাকার ছুঁয়ে যায় পেঁয়াজের প্রতি কেজি। সেখান থেকে সরকারের নানা উদ্যোগে, সরকারি বেসরকারি উদ্যোগে পেঁয়াজ আমদানির যে সিদ্ধান্ত নেওয়া হয়, বিভিন্ন দেশ থেকে মিশর, তুরস্ক, পাকিস্তান, মায়ানমার, চায়না সহ বিভিন্ন দেশ থেকে যে পেঁয়াজ আসার উদ্যোগ নেওয়া হয় এবং সেই এলসি করার পরে সেই পেঁয়াজগুলো কিন্তু বাজারে প্রবেশ শুরু করেছে। রীতিমতো বেশ ভালোভাবেই কিন্তু সেই পেঁয়াজগুলো বাজারে আসছে। আমরা দেখতে পাচ্ছি বাজারে আমদানি করা পেঁয়াজের ব্যাপক সরবরাহ রয়েছে। এতে করে কিন্তু আমদানি করা পেঁয়াজের দামও কিছুটা কমেছে আমরা বলতে পারি, তবে যেটা আশা করা হচ্ছিল সেই পর্যায়ে এখনও যায়নি। কেজি প্রতি পাকিস্তানি এবং চাইনিজ পেঁয়াজ এবং মিশরীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে 45 থেকে 50 টাকা বা 52 টাকা কেজিতে, কিন্তু এটার যে প্রভাব দেশি পেঁয়াজের বাজারে পড়ার কথা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। এখনও প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে এবং হাইব্রিড পেঁয়াজগুলোর দাম কিছুটা কম, হয়তো 72 বা 75 টাকা, কিন্তু ভালো মানের দেশি পেঁয়াজের কেজি কিন্তু 78 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ যেভাবে দামটা রাতারাতি বেড়ে গিয়েছিল সেই যে দাম কমে আসার প্রবণতা বিভিন্ন উদ্যোগে কিন্তু ততটা লক্ষ্য করা যাচ্ছে না বাজারে। যেটা বরাবরই আমরা দেখি যে নিত্যপণ্যের বাজার হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়ে যায়, কিন্তু সেটাকে নামাতে গেলে নানা উদ্যোগেও কিন্তু সেটার সফলতা আমরা দেখতে পাই না। একটা বিষয় হচ্ছে যে সরকার কিন্তু এই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পেঁয়াজ এবং আলু দুইটি পণ্যই কিন্তু ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির মাধ্যমে কিন্তু রাজধানীর 80টি পয়েন্ট সহ সারা দেশের বিভিন্ন পয়েন্টে কিন্তু বিক্রি শুরু করেছে এবং প্রতি কেজি আলু তারা বিক্রি করছে 25 টাকা কেজি দরে, 2 কেজি করে এক একজন ক্রেতা কিন্তু কিনতে পারছেন সেই আলু, এবং পেঁয়াজ বিক্রি করছেন। যদিও প্রথম দিকে দেশি পেঁয়াজ সরবরাহ করা হচ্ছিল, এখন কিন্তু আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে টিসিবির এই ট্রাকগুলোতে। এগুলো বিক্রি করা হচ্ছে মূলত 30 টাকা কেজি দরে। তো পেঁয়াজ এবং আলু টিসিবির খোলা বাজারে অল্প দামে বিক্রির কার্যক্রম, সেই সাথে সরকারের বিভিন্ন রকমের বাজার তদারকি অভিযান, পেঁয়াজের আমদানি, পাশাপাশি আলুর যে দর নির্ধারণ করে দেওয়া হলো সেইগুলোর প্রভাব কিন্তু বাজারে যে দৃশ্যমান এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তো ফয়সাল, এই ছিল আমার কাছে সবশেষ আলু এবং পেঁয়াজ বাজারের পাইকারি বাজারের সবশেষ খবরাখবর। আলু ও পেঁয়াজের পাইকারি বাজার সম্পর্কে আমাদের জানাতে সহকর্মী হরিপদ সাহা সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে। ভোর হতেই জমে ওঠে ঢাকা জেলার বৃহত্তম পাইকারি মাছ বাজার আশুলিয়ার আড়ত। মাছ চাষিরা বলছেন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। আড়তদাররা বলছেন যোগান বাড়ায় গত সপ্তাহের চেয়ে মাছের দাম কমেছে। সাভার থেকে মুজাফফর হোসেন জয়ের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ব্যস্ততা আর হাঁক ডাকে সাভারের আশুলিয়া মৎস্য আড়ত সরগরম। সকাল থেকে মাছ ব্যবসায়ী, আড়তদার, খুচরা ব্যবসায়ী আর সাধারণ ক্রেতাদের আনাগোনায় বাজার জমে ওঠে।
প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মাছ চাষিরা জানালেন, কিছুদিন আগেও এই বাজারে মাছ বিক্রি করে লাভবান হতেন, কিন্তু বর্তমানে আড়তদারদের কাছ থেকে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। গত সপ্তাহের তুলনায় গড়ে সব মাছের দাম কেজিতে কমে গেছে 10 টাকা করে। বাজার ভালো, সময়তে বাজার ভালো থাকে, সময়তে খারাপ থাকে। স্থানীয় বাজারের খুচরা পাইকারদের অভিযোগ, বাজারে সাধারণ ক্রেতারা বেশি দাম দিয়ে মাছ কেনায় তারা বিপাকে পড়েছেন। মাছের আমদানি প্রচুর, মাছ কিনে ঠিকই ওই দিকে নিয়ে ঠিক মতো বেচতে পারি না। খুচরা মাছ মনে হয় বর্তমান চলোই না, আরো দল লোসকান হয়। আর আড়তদাররা বলছেন বাজারে প্রচুর পরিমাণে মাছের যোগান হয়, দাম কমেছে। এখন ওই খাল বিলের মাছ আছে, মাছের আমদানির একটু বেশি, কাস্টমার নাই, এই কারণে স্যার আমরা 300 টাকা বিক্রি করে ফেলাই। মৎস্য আড়ত সমিতির প্রতিনিধি জানালেন, মাছের মূল্য কম থাকায় ও নিরাপত্তার কারণে প্রতিদিন এই বাজারে কোটি কোটি টাকার বেচাকেনা হয়ে থাকে। এখান থেকে তারা অনেক কম দামে তাদের মাসিক বাজারগুলো করতে পারতেছে এবং পাইকারি দামে মাছ কেনাকাটা করতে পারতেছে। 2 বছর আগে আশুলিয়ার বাইপাইলে 3টি মহাসড়কের সংযোগস্থল সংলগ্ন এলাকায় মৎস্য আড়তটি চালু হয়। যাতায়াত ব্যবস্থা ও ভৌগোলিক অবস্থানের কারণে এটি দ্রুত বৃহৎ মৎস্য আড়তে পরিণত হয়। সময় সংবাদ, সাভার। নওগাঁয় বিল, জলাশয় সহ নদীর মাছের সরবরাহ বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সান্তাহার বাইপাস মাছের আড়তে আছেন সহকর্মী MR রকি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রকি, আপনাকে শুভ সকাল। একটু জানিয়ে রাখি, গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সান্তাহার মাছের আড়তে আজকে বিপুল পরিমাণ মাছের আমরা সরবরাহ লক্ষ্য করছিলাম এবং দেশীয় মাছের আমদানি সরবরাহ কিন্তু এখানে বেড়েছে এবং এই জাতীয় বিশেষ করে নদী, জলাশয় এবং পুকুরের চাষ করা মাছ এখানে বেশি চাষিরা নিয়ে এসে থাকেন। সকালে দেখছিলাম যে দেশীয় যেসব মাছ, এই মাছগুলো কিন্তু রাতে তারা ধরে এবং সকালে তারা এই মাছ কিন্তু এই আড়তে তারা বিক্রি করে থাকেন এবং মাছের আড়ত এখান থেকে কিন্তু আবার যারা খুচরো ব্যবসায়ী তারা বিভিন্ন প্রান্তিক হাটগুলোতে তারা নিয়ে গিয়ে কিন্তু তারা সরবরাহ করে থাকেন। তো গত সপ্তাহের তুলনায় সরবরাহ বৃদ্ধি এবং এখানে পাইকারের উপস্থিতিও কিছু বেড়েছে। তারপরেও মাছের যারা ব্যবসায়ী তারা বলছেন যে গত সপ্তাহ থেকে সরবরাহ বাড়ার কারণে কিন্তু মাছের দর কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত কম এখানে বলছেন তারা। এর মূল কারণ কিন্তু সরবরাহটা এখানে বৃদ্ধি হওয়ার কারণে এই দরের একটা পতন উঠানামা করছে। তো গত সপ্তাহে যে মাছ বিক্রি হয়েছিল 1.5 কেজি 2 কেজি ওজনের একটা রুই মৃগেল, সেই রুই মৃগেল কিন্তু আজকে বিক্রি হচ্ছে 210 থেকে 190 টাকা, কিন্তু এটা 180 টাকা থেকে 250 টাকা পর্যন্ত কিছুটা চড়া দামে কেনা বেচা চলছিল। তো মাছের সরবরাহ বাড়ার সাথে কিন্তু যারা মাছ চাষের সাথে জড়িত রয়েছেন তারা বলছেন যে গত 1 মাসে কিন্তু মাছের দরের ক্ষেত্রে তারা কিন্তু অনেকটা সন্তুষ্ট। কারণ কিন্তু তারা বলছেন যে দফায় দফায় মাছের খাদ্যের দামের যে ওঠানামা করে, এই খাদ্য কিন্তু তাদের কিনতে গিয়ে অনেকটাই হোঁচট খেতে হয় এবং মাছের দরটা সবসময় তারা ঊর্ধ্বমুখী তারা আশা করেন। কিন্তু এই জায়গায় কিন্তু সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু এই মাছের দামের ক্ষেত্রে হঠাৎ দর বৃদ্ধি তাদের জন্য কিন্তু অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিশেষ করে দেশীয় শিং মাগুর জাতের মাছে কিছুটা মরক এখানে লক্ষ্য করা যাচ্ছে। মাছ চাষিরা বলছেন এক জাতীয় গ্যাস পুকুরে হওয়ার কারণে কিন্তু এই মাছের মরক। তবে দেশীয় যেসব নদী থেকে এই চান্দা জাতীয় এবং স্থানীয় যেসব জাত রয়েছে, এই মাছগুলো কিন্তু এখন বেশি আসছে এই আড়তে এবং মাছের সরবরাহ গত সপ্তাহের তুলনায় অনেকটা দ্বিগুণ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং মাছের সরবরাহের বাড়ার সাথে কিন্তু কেনা বেচার সাথে যারা জড়িত তারা কিন্তু অনেকটা সন্তুষ্ট। এবং গত সপ্তাহে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে মাছ, বিশেষ করে দেশীয় সিলভার কাপ জাতীয় যে মাছগুলি, এটা প্রতি কেজি 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছিল। তো আজকে কিন্তু এটা আরো এক দফা দাম কিছুটা কম। এখানকার যারা মাছ চাষি তারা বলছেন যে মাছের সরবরাহ বাড়ার সাথে কিন্তু পাইকারের উপস্থিতি কিছুটা কম তারা বলছেন এবং মাছের দেশীয় যেসব মাছ রয়েছে, বিশেষ করে পাঙ্গাস জাতীয় মাছ, এই মাছগুলো কিন্তু 80 থেকে 85 টাকা কেজিতে কিনা বেচা চলছে এই প্রান্তিক এই আড়তগুলোতে। এবং সব মিলে কিন্তু মাছের জমজমাটে কারবারে ভোর থেকে কিন্তু চাষিরা এখানে মাছ তারা তুলে থাকেন এবং বেলা 11টা পর্যন্ত মাছ তারা কিন্তু বেচা কিনা করেন। জেলার এই সান্তাহার আড়ত থেকে আমরা লক্ষ্য করছিলাম বিভিন্ন যানবাহনে করে রাজধানী সহ অন্যান্য জায়গাগুলোতে কিন্তু মাছ সরবরাহ করা হয়ে থাকে এবং
মাছের এই জায়গাতে সবচেয়ে বেশি যেটা মাছ আমদানি হয় সেটা হলো যে দেশীয় রুই, কাতল, মৃগেল এবং স্থানীয় জাতের চাষ করা পুকুরের পাঙ্গাস বা এই সিলভার কাপ জাতীয় মাছ এখানে সবচেয়ে বেশি চাষিরা নিয়ে আসেন। ভোর রাত থেকে কিন্তু এইসব মাছ তারা ধরে থাকেন এবং সকালে এই আড়তগুলোতে তারা এনে বিক্রি করে থাকেন এবং মাছের সরবরাহ এবং বাজার ব্যবস্থার সাথে কিন্তু এবছর আমরা লক্ষ্য করছিলাম চাষিদের ভিতরে, মাছ চাষি যারা রয়েছেন তারা অনেকটা সন্তুষ্ট। এর মূল কারণটা তারা বলছেন যে গত কয়েক বছরে মাছ চাষের এবং মাছের উৎপাদনের সাথে জড়িতরা কিন্তু অনেকটাই লোকসানের শিকার হয়েছেন। এবং আরেকটা বিষয় হলো যে এবছর মাছের পুকুরে কিন্তু কয়েক দফা বন্যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মাছ চাষিরা এবং তারা কিন্তু দফায় দফায় ক্ষতির মুখে পড়ার কারণে মাছের যে প্রত্যাশার জায়গা, লাভের জায়গাটা তারা কিন্তু পাচ্ছিলেন না এবং এই জায়গায় কিন্তু কিছুটা এখনকার দরের তারা সন্তুষ্ট এবং দেশীয় মাছের যে বাজার ব্যবস্থা এটা কিন্তু তাদের জন্য এখন আশা জাগিয়েছে এবং মাছের নওগাঁ জেলায় কিন্তু আমরা নিবন্ধিত চাষির সংখ্যা পেয়েছি 18,000-এর মতো এবং এই চাষিরা কিন্তু প্রায় 87,000 মেট্রিক টন মাছ উৎপাদন করে থাকে প্রতি বছর এবং এ জেলায় প্রায় 20,000 মেট্রিক টন অতিরিক্ত মাছ উৎপাদন করা হয়ে থাকে। তো সব মিলিয়ে জমজমাট মাছের কারবার সকাল থেকে কিন্তু বেলা 11টা পর্যন্ত চলে। এই ছিল ফয়সাল মাছের হাটের খবর আমার কাছে। সান্তাহার বাইপাস মাছের আড়ত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী MR রকে। রাজশাহীতে বেড়েছে শীতকালীন সব ধরনের শাকসবজি সরবরাহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোহনপুর উপজেলার বিদিরপুর সবজির হাটে আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, ধন্যবাদ ফয়সাল। আমরা রাজশাহীর মোহনপুরে আছি। সেখানে মোহনপুর বিদিরপুর নামে একটি জায়গা যেখানে প্রত্যেক দিনই সকাল থেকেই কিন্তু সবজির বাজার বেশ জমে ওঠে। এখন শীতকালীন সবজির যেহেতু সরবরাহ বেড়েছে সে কারণে বাজারে কিন্তু বেচাকেনাও বেশ ভালো আমরা সকাল থেকে লক্ষ্য করছি। আমরা ভোর থেকে যেটি লক্ষ্য করছি যে রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন যে সবজির যে সমস্ত বাগান রয়েছে সেখানে যেগুলো চাষ হচ্ছে সেগুলো থেকে মূলত এখানে সেই পণ্যগুলো সরবরাহ করা হয় এই বাজারে এবং সকাল থেকে এখানে কিন্তু প্রায় হাঁক ডাকেই জমে ওঠে এখানকার শীতের সবজির বাজারগুলো। এখানে এটি মূলত একটি পাইকারি বাজার এবং এখান থেকে কিনে সবজি কেনার পরে কিন্তু রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট পর্যন্ত কিন্তু এই সমস্ত সবজিগুলো যাচ্ছে। বিশেষ করে লাউ, এছাড়াও ফুলকপি, এখানে সবথেকে বেশি যেই সবজিটি পাওয়া যাচ্ছে আজকে সেটি হচ্ছে মূলো এবং এর পাশাপাশি পেঁপে এবং অন্যান্য যে সমস্ত শীতকালীন সবজি আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করছে এখানে। আমরা এখানে প্রত্যেক হাটেই কিন্তু আসলে বাইরে থেকে যারা পাইকাররা আসছেন তারা এখানে দেখে শুনে কিনছেন এবং এখানে সেটি মজুত করার পরে কিন্তু ট্রাকে করে কিন্তু বিভিন্ন জায়গায় এই সবজিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যারা সবজি ব্যবসায়ী আছেন তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা এখন বেশ সন্তুষ্ট প্রকাশ করছেন যে যেহেতু শীতের শুরুতে আসলে সবজির সরবরাহগুলো ধীরে ধীরে বাড়ে, তাই শুরুর দিকে খানিকটা সবজি কম পাওয়ার কারণে কিন্তু সেখানে দামটা তারা বেশি পায় এবং সেটাতেই তাদের সন্তুষ্টি। এবং তারা যেটি বলছেন যে এই অঞ্চলে কিছুদিন আগে আসলে আগাম বর্ষণ এবং বন্যার কারণে যে ক্ষতিটি তাদের হয়েছে সেটি কিন্তু এখন একটু দাম পাওয়ার কারণে সেটি তারা পুষিয়ে নিতে পারছেন। ফয়সাল, আজকের বাজারে এখানে যে সবজিগুলো আছে সেগুলো মূলত 40 টাকার নিচে কিন্তু আসলে সবজি একটু পাওয়া দুষ্কর হচ্ছে এখানে প্রতি কেজিতে। যদি আমি বলি, একটু বলে রাখতে চাই যে হচ্ছে বেগুন প্রকারভেদে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে এবং সবুজ শাক সেটি 8 থেকে 10 টাকা আটি হিসেবে বিক্রি হচ্ছে। লাল শাক আছে এখানে 8 টাকা আটি এবং লাউ, প্রত্যেকটি লাউ কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 35 থেকে 40 টাকা পিস দরে এবং প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি এবং এখানে একটি ক্যারেটে প্রায় 20 থেকে 25 কেজি পেঁপে থাকে, যেটির দাম প্রায় 450 থেকে 500 টাকা। এছাড়াও করলা
করলা, ফুলকপি, মূলাও এখানে পাওয়া যাচ্ছে। প্রতি কেজি করলা 60 থেকে 65 টাকা, ফুলকপি 50 টাকা কেজি এবং মূলা 35 থেকে 40 টাকা কেজি, এবং সেটিও প্রকার ভেদে বিক্রি হচ্ছে। বরবটি 35 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং কচু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এখানে পাইকাররা যারা বলছেন তারা এখানে গৃহস্থদের কাছ থেকে দরদাম কষে তারপরে আসলে তারা এখানে এই সবজিগুলো কেনেন এবং এই সবজিগুলো সরবরাহ করার পর বিকেলের দিকে কিন্তু তারা বিভিন্ন ট্রাক যোগে তাদের যে গন্তব্য সেই সমস্ত জায়গাগুলো নিয়ে যান। এখন এখানে পাইকাররা যেটি বলছেন যে আসলে এখান থেকে হাত বদল হওয়ার পরে বা অন্যান্য বাজারে যাওয়ার পরে সেটি কিন্তু মূল্যটা বাড়ে তাদের পরিবহন খরচের কারণে। এছাড়া কৃষকের যেই দামটি আসলে পাওয়ার কথা সেই দামটি কিন্তু আসলে কৃষক পাচ্ছে বলে আমাদেরকে তারা মোটামুটি বলছেন এখন। এবং এর পাশাপাশি যে বিষয়গুলো আছে এই বাজারে সেটি হচ্ছে যে এখান থেকে যারা এখানকার ইজারাদাররা আছেন তারা এখানকার পাইকারদেরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন এবং যাতে করে তাদের সংগৃহীত সবজিগুলো নষ্ট না হয়ে যায় সেই কারণে কিন্তু এখানে বেশ কয়েকটি শেড আছে, সেখানে তারা সেই সবজিগুলো মজুদ রাখার জন্য কিন্তু তাদেরকে সহযোগিতা করে থাকেন। এখন শীতকালীন এই সবজি, ফুলকপি বা অন্যান্য যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো প্রত্যেক দিনই বাড়বে এবং এইটি আরও বেশি জমজমাট হয়ে উঠবে বলে আমাদেরকে এখানকার ব্যবসায়ী এবং যারা সবজি বিক্রেতা আছেন, চাষিরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখনও পর্যন্ত কিন্তু সবজির বেশ এখনও পর্যন্ত কিন্তু জমিতে কিন্তু সবজি যথেষ্ট পরিমাণে আছে এবং এটি প্রায় এখনও মাসখানেক ধরেই কিন্তু এটির সরবরাহ হবে এবং সেটি প্রতিনিয়তই বাড়বে বলে এখানকার কৃষি যারা উপজেলা কৃষি অফিসার আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ফয়সাল, আরেকটু বিষয় জানিয়ে রাখি যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এখানে বন্যার কারণে যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল সবজির ক্ষেত, সেই সমস্ত সবজির ক্ষেত থেকে আসলে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার কারণে কিন্তু প্রায় 10,000 হেক্টর জমিতে কিন্তু আগাম জাতের এবং উন্নত জাতের সবজি কিন্তু চাষ করার জন্য কিন্তু তারা ইতোমধ্যেই কৃষকদেরকে নানা ধরনের প্রণোদনা দিয়েছে, যার কারণে এই সবজির বাজারে, এই শীতের সবজির বাজারে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে তারা প্রত্যাশা করছেন। এবং এখানে যারা আছেন পাইকাররা আছেন তারা কিন্তু আপনারা দেখছেন যে আসলে দেখে শুনে নিচ্ছেন কোন সবজিটি ভালো এবং কোন সবজিটি আসলে তারা বাইরে গিয়ে দাম পাবেন, সরবরাহ করবেন। এখানে প্রায় দর কষাকষি করেই কিন্তু তাদের সবজিগুলো বিক্রি হয়ে থাকে। এখানে যারা দূর থেকে বাইরে থেকে যারা পাইকাররা এসেছেন সেই পাইকাররা যেটি বলছেন যে আসলে এখন শুরুর দিকে যেই মানের সবজিটি পাওয়া যায় ধীরে ধীরে সেই সবজির মানটি কিন্তু আরও বাড়তে থাকে এবং সেটির দাম সেই সময় কম থাকলেও তার সরবরাহ বৃদ্ধির কারণে কিন্তু অনেক বেশি এই বাজারটি আসলে অনেক বেশি প্রসিদ্ধ। এবং মোহনপুর, পবা এবং দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে যে সমস্ত সবজি চাষ হয় সেই সবজিগুলো কিন্তু মূলত এই হাটে আসে এবং এই হাটে কিন্তু প্রতিনিয়তই বিক্রি হচ্ছে। বাইরের বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতার সমাগমই কিন্তু আসলে সকাল থেকেই ঘটছে। এবং ফয়সাল, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এটি নওগাঁ এবং রাজশাহী মহাসড়কের পাশে হওয়ার কারণে এখানে গাড়ি যাতায়াতে তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না, তবে আসলে সড়কটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং এই হাটটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে আছে এই কারণে, কারণ যেহেতু মহাসড়কের পাশে সে কারণে অনেক সময় নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। সে কারণে হাট ইজারাদারদের একটি দাবি যে এই হাটটির এই নানা ধরনের নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করবে। তো ফয়সাল, রাজশাহীর মোহনপুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর সবজির হাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত মধ্যরাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব ধরনের টাটকা সবজি এই আড়তে নিয়ে আসেন কৃষকেরা। ভোর হতে না হতেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে। গত কয়েকদিনের বৃষ্টির প্রভাবে আড়তে সবজি আমদানি কম হওয়ায় দাম একটু বেশি বলে জানিয়েছেন আড়তদাররা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন।
কাকডাকা ভরে জমে ওঠে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়ত। জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত সবজি নিয়ে আড়তে আসেন কৃষকেরা। ফরমালিন মুক্ত বিভিন্ন ধরনের টাটকা সবজির পসরা বসে আড়তে। এখান থেকে খুচরা বিক্রেতারা পাইকারি দামে সবজি কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। দাম একটু বেশি হলেও আড়তে শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। পেঁয়াজ 80 টাকা কেজি বিক্রি, বাগুন 45 টাকা কেজি, পিঁপড়া 25 টাকা কেজি, আলু হচ্ছে 40 টাকা কেজি, পটল 50 টাকা কেজি, পেঁয়াজ 80 টাকা কেজি, এটা মনে করেন 50 টাকা, এটা 70 টাকা, কাঁচামরিচ 200 টাকা। তবে গত কয়েকদিনের বৃষ্টির প্রভাবে সবজির ক্ষেতের ক্ষতি হয়, আড়তে সবজির সরবরাহ কম, ফলে সব ধরনের সবজির দাম একটু বেশি বলে জানান আড়তদাররা। পিঁপড়া বেশি আগে 20 টাকা কেজি, এই পিঁপড়া 40 টাকা কেজি বেচা লাগে। আপনি পেঁয়াজের দাম বেশি, আলুর দাম বেশি, উস্তার দাম বেশি, শাক পাতার কেনাই জানা। বৃষ্টির কারণে খাওয়া গেছে, তারপর বানে বসে সব এর জন্য খাওয়া গেছে, আবাদ করে পান নাই। দাম বেশি, কাস্টমারও কম, এজন্য বিক্রি নাই। সবজি এখন ভালোই পাওয়া যাচ্ছে, নতুন নতুন সবজি উঠছে, আর দাম একটু মনে হয় বেশি। জেলার এই আড়তে 100টি দোকানে প্রতিদিন প্রায় 30 থেকে 40 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 3টি গ্রাম প্লাবিত হয়েছে। এই মুহূর্তে ফুলগাজীর দৌলতপুর এলাকায় আছেন সহকর্মী আতিয়া সজল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সজল। ফয়সাল, আপনি জানেন যে গত রাতে ফেনীর মুহুরী নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে নদীর উভয় তীরে, সেই বাঁধের যে দৌলতপুর ও ফুলগাজীর দৌলতপুর অংশে একটি ভাঙনের সৃষ্টি হয়েছে প্রায় 25 থেকে 30 ফুট। সেই ভাঙন দিয়ে এলাকায় পানি ঢুকে পড়েছে, আর সেই পানি ঢোকার পরে এলাকায় কিন্তু একটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় 3-4টি গ্রামে পানি ঢুকে ফসলি জমি, পুকুরের মাছ যেমন তলিয়ে গিয়েছে, ঠিক তেমনি এই এলাকার যারা বসতবাড়ি রয়েছে সেই বসতবাড়িতে অনেকের ঘরে পানি উঠে গিয়ে তারা জনজীবন একটু বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সেসব এলাকার মানুষ। আমরা রয়েছি ফুলগাজী বাজারে, দেখতে পাচ্ছেন বাজারের এখনও হাঁটু পানির অবস্থায় রয়েছে। সেই হাঁটু পানির অবস্থায় এখন ব্যবসায়ীরা যেটা বলছে যে গত রাত থেকেই এখানে যে বাজারের পাশে নদীর পাশে যে গার্ডওয়াল রয়েছে সেই গার্ডওয়াল উপচে পড়ে সে পানি ঢুকছে। গতকাল থেকেই কিন্তু ফুলগাজীর যে মুহুরী নদী যে ফেনীর, সেখানে পানি কিন্তু 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং বিপদসীমার সেই পানি কিন্তু আপনাকে যদি বলি এই বন্যাটা কিন্তু বাংলাদেশের কোনো বৃষ্টির কারণে সৃষ্টি না, এটা ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল আকস্মিকভাবে চলে আসে, যেটা আসলে কিছু বুঝে ওঠার আগেই কিন্তু পানি ঢুকে পড়ে এবং মানুষটা কিন্তু কিছুটা প্রতিরোধ বা কিছু প্রতিরোধক ব্যবস্থা নেবে তাও কিন্তু সময় দেয় না। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে নদীতে পানি বাড়ে এবং সেই পানির বাঁধের যে দুর্বল অংশ রয়েছে সেই বিভিন্ন জায়গা থেকে ভাঙনের সৃষ্টি। আপনাকে যদি বলি এই নদীর একাধিক স্থানে কিন্তু জুলাই মাসের 12 থেকে 14 তারিখে কয়েক ধাপে প্রায় 7-8টি স্থানে ভেঙেছিল এবং সেই ভাঙা স্থান দিয়ে কিন্তু প্রায় তখন 20টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছিল। সেই বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই কিন্তু আবারও কিন্তু এই হানা দিল এবং সেই কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকার মানুষ বারবার। এবং আপনাকে যদি বলি এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছেন, আপনি জানেন না কিছুদিন পরেই হয়তো রোপা আমন যে মাঠে রয়েছে যে ধান, সেই ধান কিন্তু কৃষকেরা তাদের ঘরে তোলার সময় এসে কোনো ধান পেকে গিয়েছে বা আধা পাকা রয়েছে, আর কয়েকদিন পরে হয়তো সেই ফসলগুলো তারা ঘরে তুলতে পারত, কিন্তু এখন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ধান তলিয়ে গিয়েছে। সেই সাথে শীতকালীন যে সবজির চাষ বিভিন্ন জায়গায় হচ্ছে সেই জায়গায় কিন্তু সেই শীতকালীন সবজির বাগান যে আবাদগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন ফুলগাজী এবং পরশুরামে প্রায় 1000 হেক্টরের মতো আবাদি রোপা আমনের ধান চাষ হয়েছে, তার পাশাপাশি প্রায় 500 হেক্টরের মতন বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ হয়েছে। আপনাকে যদি বলি যে আমরা চেষ্টা করবো একজনের সাথে কথা বলার জন্য, এখানে যিনি রয়েছেন, আপনারা তো এখানে আছেন, এখানে পানি কখন উঠছে, কীভাবে উঠছে, এইখানে পানি কালকের সন্ধ্যা 4টার পর হইতে গাইড ওয়াল আছে, গাইড ওয়াল উপর দিয়ে 3 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওই অনেক মহিলা পুরুষের অনেক ক্ষতি হয়েছে এখানে অনেক মানুষের এখন কালকে রাত্র পর্যন্ত পায়খানা পেশাব পর্যন্ত করতে পারতেছে না, পানিতে ডুবে রয়েছে। একটা সরকারি পোস্ট অফিসের অনেক সামানাও এখানে নষ্ট হয়ে গেছে, পানিতে প্লাবন হয়ে গেছে। এক গাইডওয়ালের উপর দিয়ে পানি গড়াইয়ে পোস্ট অফিসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে সরকারি পোস্ট অফিস।
ওনারা ওইদিকে যাবার মতো কোনো সুযোগ নেই। গাড়িওয়ালা পানি এখনও 2 ফুট উপরে পানি পোস্ট অফিসের ভিতরে রয়ে গেছে পানি। শুনতেছিলেন ফয়সাল যে উনি জানিয়েছিলেন যে কিভাবে পানি উঠছিল গত রাত থেকেই। আমরা দেখেছি যে আসলে এই এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু প্রতি বছরই বন্যায় একাধিকবার কিন্তু এই নদীর যে উপয় তীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেই বাঁধটি যথাযথভাবে শুরু থেকে নির্মাণ না হওয়ার কারণেই এবং ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হওয়ার কারণেই প্রতি বছর সামান্য বৃষ্টি হলেই বা এখানে বৃষ্টির পানি বাড়লেই ধারণ ক্ষমতার বাইরে গিয়ে একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়। তাছাড়া স্থানীয়রা যেটা অভিযোগ করে বারবার সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তদারকি না থাকা এবং সংস্কার না থাকায় সারা বছর ধরে ইঁদুরে গর্ত করে এবং বিভিন্ন কারণে নদী শাসন হয় না, নদী সংকুচিত হয়ে যায়, দুই পাশে ঝোপঝাড় থাকে। এসব দিকে পানি উন্নয়ন বোর্ডের যথোপযুক্ত কোনো তদবির সংস্কার না থাকায় কিন্তু এই ধরনের পানির যে ধারণ ক্ষমতা থাকে নদীর সে ধারণ ক্ষমতা হারিয়ে সামান্য বৃষ্টিতেই পানি যখন বাড়ে এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ের ঢল সেই ঢলের কারণে যখন পানি বাড়ে তখন একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে এই এলাকার মানুষের জনজীবনে একটা চরম বিপর্যস্ততা নেমে আসে প্রতি বছরই। স্থানীয়রা যেটা বারবার দাবি করছেন যখন প্রতি বছর বন্যা হয় তখন তারা বিভিন্ন ধরনের ত্রাণ সরকারিভাবে সহায়তার নামে নিয়ে আসেন, চাল ডাল বা শুকনো খাবার, কিন্তু স্থানীয়রা বরাবর কিন্তু এই খাবারের প্রতিবাদ করছে বা এই ধরনের ত্রাণের নামে প্রহসনের প্রতিবাদ করে আসছে। তারা জানিয়েছেন যে তারা কোনো ত্রাণ চান না, তারা চান এই ভাঙনের স্থায়ী একটা সমাধান, এই বাঁধ যাতে পুনর্নির্মাণ করে নদী থেকে নিরাপদ দূরত্বে নিয়ে সরিয়ে গিয়ে এই এলাকার মানুষের জীবনযাত্রার জন্য যে আতঙ্ক থাকে প্রতি বছর সামান্য বৃষ্টি আসলেই তারা আতঙ্কিত হয়ে পড়েন, কখন বন্যার যে সৃষ্টি হয়, কখন বাঁধ ভেঙে যায়, কখন পানি ঢুকে তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়, পুকুরের মাছ ফসল প্রতি বছরই একাধিকবার ভাঙে। ঠিক গত এই বছরের গত জুলাই মাসের 12 থেকে 14 তারিখ এই 2 দিনে তখনকার দেখেছি আমরা প্রায় 7-8টি স্থানে প্রবল ভাঙনের কারণে প্রায় 20 থেকে 22টি গ্রাম প্লাবিত হয়ে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই গ্রামীণ যে রাস্তাঘাট রয়েছে বিভিন্ন পাকা আধা পাকা সড়ক মানে ভেঙে নিয়ে গিয়েছে, যা এখনও সেই ক্ষত রয়েছে, এখনও সংস্কার হয়নি এবং সেই ক্ষত শুকাবার আগেই আবারও এই বন্যা এখানকার মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে এবং এখানকার যে বন্যার যে আসলে কখন পানিটা কমবে তা বোঝাটাও মুশকিল, কারণ এই পানিটার এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি জানেন ভারতের যে আমাদের ফেনী পশুরাব এবং ফুলগাজীর চারপাশে যে রয়েছে বেষ্টিত ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা বা এই অঙ্গরাজ্য থেকে নেমে আসা যে পাহাড়ের ঢল, সেই পাহাড়ের ঢল থেকেই কিন্তু এসে প্রতি বছর এভাবে বন্যার সৃষ্টি হয়। আমাদের পরবর্তীতে সেই ভাঙন কবলিত স্থানে নিয়ে যেতে পারবো এবং এখানকার যে পরিস্থিতি আমরা পানি উন্নয়ন বোর্ডের এখনও এসে কাউকে কোনো কর্মকর্তাকে পাই নাই, যার কোনো কথা বলতে পারেনি। আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলে পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। ফয়সাল, এই ছিল ফেনীর ফুলগাজীর বহুনু নদীর বাঁধ ভেঙে বন্যা কবলিত অবস্থার সর্বশেষ অবস্থা। ফেনীর ফুলগাজী দৌলতপুর এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার সজল। দেশের সবচেয়ে বেশি রসুন উৎপাদিত হয় নাটোরে। জেলার হাট বাজারে বেড়েছে রসুনের বেচাকেনা। এ বিষয়ে জানাতে সদর উপজেলার তেবাড়িয়া হাটে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন, ফাইসাল, চলতি কয়েক মাসের মধ্যে আজ নাটোরের তেবাড়িয়া হাটে সর্বোচ্চ রসুনের আমদানি হয়েছে। বিশেষ করে এখানে যে কৃষকরা রসুন তাদের রসুন আনছেন আর যারা কিনতে আসছেন মূলত বীজ রসুন যেটা, সেই রসুনটা কৃষকরা বেশি কিনতে আসছেন। যে এই চলতি মাসের নভেম্বর মাস পর্যন্ত, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে রসুনের বীজ রোপণ শুরু করা হবে। বিশেষ করে নাটোরে বিনা হালের যে রসুন, সেই রসুনটা রোপণ সবচেয়ে বেশি হয়ে থাকে। আপনার গত বছরে 21,430 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 1,78,578 মেট্রিক টন রসুন উৎপাদন হয়েছে নাটোর জেলায়। এর মধ্যে মাত্র 493 হেক্টর জমিতে উৎপাদন, মাত্র 85 হেক্টর জমিতে চাষে রসুন উৎপাদন হয়েছে। এছাড়া সম্পূর্ণ কিন্তু বিনা হালে রসুন রোপণ করা হয়েছে। সেই 85 হেক্টরের মধ্যে 493 মেট্রিক টন রসুন উৎপাদন করছেন বিনা চাষে, আর বিনা হালে হয়েছেন বাকি রসুনগুলো যেটা হয়েছে
সেটা বিনা হালে হয়েছে। বিশেষ করে নাটোর জেলা বাংলাদেশের মধ্যে রসুন উৎপাদনের সর্ববৃহত্তম উৎপাদনকারী জেলা। এ কারণে আপনার এই প্রতি বছর এখানে যে গড় যে প্রতি হেক্টরে 8.35 হেক্টর জমি 8.35 মেট্রিক টন প্রতি হেক্টরে রসুন উৎপাদন হয়ে থাকে। গত 2000 সালের দিকে বড়াইগ্রাম উপজেলায় প্রথম এই বিনা হালের রসুন চাষ হয়। বিশেষ করে 2000 সালের দিকে বড়াইগ্রাম উপজেলায় কৃষকরা বিনা হালে রসুন চাষ শুরু করেন। এটা মূলত রোপামন মৌসুম শুরু হওয়ার পরে শেষ হওয়ার পরে এখানে রসুন চাষটা শুরু হয়। এই ছিল আমার কাছে নাটোরের তেবাড়িয়া হাট থেকে সর্বশেষ রসুনের পরিস্থিতি। নাটোরের তেবাড়িয়া হাট এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল। শেষ মুহূর্তে জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ঝুলন্ত অঙ্গরাজ্যগুলো চষে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় শনিবার বিকেলে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ট্রাম্প। সমাবেশস্থল রেডিং এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং প্রেসিডেন্ট নির্বাচনের ঝুলন্ত অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ায় এখানে শনিবার 4টি সমাবেশ করছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই নির্বাচনী সমাবেশ ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তিনি তার 4 বছরের উন্নয়ন কর্মকাণ্ড যেমন তুলে ধরেছেন, তেমনি জো বাইডেনের কঠোর সমালোচনা করেছেন, জো বাইডেনকে কটাক্ষ করেছেন যথারীতি। এবং এই নির্বাচনী সমাবেশ থেকে আবারও তিনি বলেছেন যে 3 নভেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে তিনি জয়ী হবেন। আমরা এই নির্বাচনী প্রচারণায় কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশি সমর্থকরাও এখানে রয়েছেন। তারাও রিপাবলিকানদের প্রতি, ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছেন। আমি ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করি এবং আমার দেশকে, আমার বাংলাদেশকে উপস্থাপন করি। এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করবে এবং আমাদের প্রত্যেকের উচিত বিভিন্ন পার্টিকে সাপোর্ট করা। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোই এখন বড় ফ্যাক্টর। বিভিন্ন গণমাধ্যমের জরিপগুলো দেখলে মনে হবে জো বাইডেন ক্ষমতায় আসছেন। অন্যদিকে নির্বাচনী প্রচারণার এই উদ্দীপনা দেখলে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প আগামী 4 বছরের জন্য হোয়াইট হাউস দখলে রাখবেন। কিন্তু আসলে কি হতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে 3 নভেম্বরের নির্বাচনের দিন পর্যন্ত। আর সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ভবিষ্যৎ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, রেডিং, পেনসিলভেনিয়া। এই মুহূর্তে পেনসিলভানিয়ায় আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। প্রচারণার বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি যে কথাগুলো আমার রিপোর্টের মধ্যে শেষাংশে বলছিলাম যে ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যেই এখন নির্বাচন কিন্তু ঘুরপাক খাচ্ছে, নির্বাচনী ফলাফল ঘুরপাক খাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে যে 50টি অঙ্গরাজ্য আছে, সেই 50টি অঙ্গরাজ্য এবং রাজধানী ওয়াশিংটন ডিসি, এই 51টি অঞ্চলে যে ইলেকটোরাল কলেজ ভোট আছে 538টি, সেই ইলেকটোরাল কলেজের ভোটের ব্যাপারে কিন্তু একটি আগে থেকেই জানা যায় যে কোন অঙ্গরাজ্য কোন পার্টি সমর্থিত এবং কারা কোন অঙ্গরাজ্যে ভালো ফলাফল করছে। শুধুমাত্র 5 থেকে 10টি অঙ্গরাজ্য আছে যেখানে আগে থেকে জানা সম্ভব হয় না যে সেখানে কি রিপাবলিকান প্রার্থী বিজয়ী হবেন নাকি ডেমোক্রেটিক প্রার্থী বিজয়ী হবেন। এবার এরকম যে 7-8টি অঙ্গরাজ্য আছে, এখন কমতে কমতে সেটি খুব গিয়ে 5টি অঙ্গরাজ্যের মধ্যে দাঁড়িয়েছে। সেই 5টি অঙ্গরাজ্যের বড় অঙ্গরাজ্য হচ্ছে ফ্লোরিডা, যেখানে 29টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। তারপরেই সবচেয়ে বড় অঙ্গরাজ্যটি হচ্ছে পেনসিলভেনিয়া, সেখানে রয়েছে 20টি ইলেকটোরাল ভোট।
এরপরে যে রয়েছে নর্থ ক্যারোলাইনায় রয়েছে 16টি ভোট। এছাড়াও মিশিগান অঙ্গরাজ্য, জর্জিয়া এবং উইসকনসিনকেও এবার ঝুলন্ত অঙ্গরাজ্য বলা হচ্ছে। তো এই ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোতেই শেষ মুহূর্তে দিন রাত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। তাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যরা এবং জো বাইডেনের সঙ্গে যুক্ত হয়েছেন তার সাবেক সহকর্মী, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আমরা দেখছি যে নির্বাচনী প্রচারণায় প্রার্থী দুজন যেমন ঝুলন্ত অঙ্গরাজ্যগুলো দেখেই এখন শেষ মুহূর্তে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তেমনি আমি আমেরিকার পথে পথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচন কাভার করার শেষ মুহূর্তে দাঁড়িয়ে ঝুলন্ত অঙ্গরাজ্যেই আমি সেখানকার ভোটারদের মনোভাব বোঝার চেষ্টা করছি, গতি প্রকৃতি বোঝার চেষ্টা করছি যে কোন পথে রয়েছে যুক্তরাষ্ট্র, নির্বাচন এবং রাজনীতি। তারই অংশ হিসেবে ঝুলন্ত অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড় যে দুটি অঙ্গরাজ্য তার একটি পেনসিলভেনিয়া। সেই পেনসিলভেনিয়ায় আমি রয়েছি। আপনারা দেখেছেন আমার রিপোর্ট। আজকে এই পেনসিলভেনিয়ায় 4টি সমাবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মেলানিয়া ট্রাম্প করোনা থেকে উত্তরণের পরে, করোনা কাটিয়ে তিনি দ্বিতীয় দফা আজকে এককভাবে এই পেনসিলভেনিয়াতেই আবার প্রচারণা চালিয়েছেন। তার আগে তিনি উইসকনসিনও কিন্তু প্রচারণা চালিয়েছেন আজকে আমরা দেখেছি। অর্থাৎ মেলানিয়া ট্রাম্প আজকে দিনে দুবার কিন্তু দুটি পৃথক অঙ্গরাজ্যে তিনি সফর করেছেন এবং সেখানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে যে মিশিগানের কথা আমরা আপনাকে বলেছি ফয়সাল, সেই মিশিগানে আমরা দেখলাম যে জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তারা দুজন মিলে মিশিগান অঙ্গরাজ্যটাকে ধরে রাখার জন্য সেখানকার ভোটারদের কাছে একসঙ্গে গেছেন, একসঙ্গে প্রচারণা চালাচ্ছেন। এরকম একটি হাড্ডাহাড্ডি তীব্র লড়াইয়ের মধ্যে এখন এই মুহূর্তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিস্থিতি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন ঝুলন্ত অঙ্গরাজ্যের দিকেই এখন সবাই তাকিয়ে আছে। এই ঝুলন্ত অঙ্গরাজ্যের রেজাল্টের উপরই কিন্তু সবকিছু নির্ভর করছে। ফয়সাল, আমার এই ছিল পেনসিলভেনিয়া থেকে আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, রেডিং, পেনসিলভেনিয়া। সহকর্মী হাসানুজ্জামান সাকি সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন পেনসিলভানিয়া থেকে। করোনার দ্বিতীয় থাবা থেকে ব্রিটেনবাসীকে রক্ষায় আবারও দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। তবে এই বিধি নিষেধ নিয়েও চলছে নানান সমালোচনা। এর মধ্যে ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। আগ থেকে ধারণা করা হচ্ছিল ব্রিটেন জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে সংক্রমণ ও মৃত্যু দ্রুত গতিতে বাড়তে পারে। সেটি বাস্তবে রূপ নিয়েছে। আর তাই তড়িঘড়ি করেই পুরো দেশ জুড়ে 1 মাসের জন্য লকডাউন ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চিকিৎসা সেবায় বিপর্যয় রুখতেই আমাদের লকডাউনে যেতে হচ্ছে। এবারের বড়দিন হয়তো একেবারেই অন্যরকম হবে, তবে তখন যেন সবাই অন্তত মিলিত হতে পারি, সেজন্য সবাইকে বিধি নিষেধ মানতে হবে। 2রা ডিসেম্বরের পর আশা করি লকডাউন শিথিল করা হবে। লকডাউনের ফলে ব্রিটেনবাসীর জীবন ও জীবিকার উপর প্রভাব পড়বে বলেও জানান বরিস জনসন। তবে দেশের বৃহত্তর স্বার্থে এই বিধিনিষেধ মেনে চলতেই হবে। নতুন বিধিনিষেধের আওতায় নিত্য পণ্যের দোকানের পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর ফলে লকডাউনের কার্যকারিতা কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। লকডাউন দিলেন কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলা রেখে ছাত্র স্কুলে যাবে, বাসায় আসবে, তো এটা কতটুকু কার্যকর হবে এ নিয়ে কিন্তু বিতর্ক আছে এবং বিতর্ক চলছে। ব্রিটেনে প্রতিদিন 4000 মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এই শীতে কোভিড-19 আক্রান্ত হয়ে দেশটিতে 85,000 মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালিতে প্রতিদিনই পুরনো রেকর্ড ভেঙে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। বিভিন্ন প্রদেশের গভর্নর সরকারকে লকডাউনের পরামর্শ দিচ্ছেন। এদিকে সোমবার জারি হতে যাচ্ছে নতুন অধ্যাদেশ। রোম থেকে জুমারা মাহমুদের রিপোর্ট।
ইতালিতে আক্রান্তের রেকর্ড ভেঙেছে অনেক আগেই। পুরনো রেকর্ড ভেঙে ঘটছে নতুন রেকর্ড। গত 2 দিনে 60,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে দেশটিতে। রোববার প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে গভর্নরদের সাথে বৈঠকে বসবেন। বৈঠকের ভিত্তিতে সোমবার জারি হবে নতুন অধ্যাদেশ। এদিকে লকডাউন এবং কারফিউ বিরোধী আন্দোলন নাপোলি থেকে শুরু হয়ে রোম, মিলানো সহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। লকডাউন নিয়ে ইতালীয় নাগরিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা ভাইরাস এবং কাজ কোনোটিতেই সুরক্ষিত নই। যাদের কাজের ক্ষেত্রে চুক্তি ছিল তারা সরকারি সহায়তা পেয়েছেন, কেউ কেউ আবার পাননি। চুক্তিহীন কর্মজীবীরা তো কোনো টাকাই পায়নি। সবকিছু বন্ধ না করে দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সরকারকে। এদিকে সন্ধ্যা 6টার পর পানশালা ও রেস্তোরাঁয় বসে খাবার বিধিনিষেধ থাকায় লোকজনের সমাগম খুব একটা নেই। বেশিরভাগ রেস্টুরেন্ট সন্ধ্যার পর বন্ধ করে দেয়া হয়। ফলে প্রবাসী বাংলাদেশিরা নতুন করে আবারও কাজ হারাচ্ছেন। মাত্র কয়েক ঘন্টার কাজে ইতালিতে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। এছাড়া বাংলাদেশ সহ 16টি দেশের নাগরিকের জন্য ইতালি প্রবেশের বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলেও আইনি জটিলতায় অনেকেই ফিরতে ব্যর্থ হচ্ছেন। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। জনপ্রিয় এই গানটি শুনছিলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী রেজাউল করিমের কণ্ঠে। ভোরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্টোবরের পর এ মাসেও পদ্মা সেতুতে বসবে 4টি স্প্যান। ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে পুরো সেতু। করোনার কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও 6 মাস। চাহিদা অনুযায়ী ঔষধ সরবরাহ করতে পারছে না সরকারি হাসপাতালগুলো। বহির্বিভাগের রোগীদের অধিকাংশ কিনতে হয় বাইরে থেকে। পুরো ব্যবস্থা ঠেলে সাজানোর তাগিদ। হঠাৎ পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। অন্তত 3টি গ্রাম প্লাবিত। এবং শেষ মুহূর্তে জমজমাট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ঝুলন্ত অঙ্গরাজ্যগুলো চষে বেড়াচ্ছেন 2 প্রার্থী। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।